আচ্ছা দেখ, আজকে যে কোশ্চেন গুলো পড়াবো, আজকে পড়াবো হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন পড়াবো। ফর্মাল অর্গানাইজেশন মানে নিয়ম মাফিক সংগঠন। ফর্মাল নাম তো শুনেইছিস। ফর্মাল ফর্মাল মানে কি? নিয়ম মাফিক, সমস্ত কিছু নিয়ম মেনে কাজকর্ম হবে, একে নিয়ম মাফিক সংগঠন বলে ফর্মাল অর্গানাইজেশনটা পড়বো। এর অনেক কিছু কোশ্চেন পড়বো। ফর্মাল অর্গানাইজেশন পুরো ফিচার্স পড়বো, বৈশিষ্ট্য পড়বো। ঠিক আছে তো? ইম্পর্টেন্ট আছে কি আছে না সেটা পরের ব্যাপার, মানে এই জিনিসগুলো পড়বো, জানিয়ে দেবো। ফর্মাল অর্গানাইজেশনের মানে কি পড়বো? ফিচার্সটা পড়বো, এর অ্যাডভান্টেজ পড়বো, ডিসঅ্যাডভান্টেজ পড়বো। ফর্মাল গেল, তারপর পড়বো ইনফর্মাল অর্গানাইজেশন, মানে যেটা নিয়ম মেনে হবে না, ঠিক আছে, অনিয়ম মাফিক। এটার ডেফিনেশনটা পড়বো, এর ফিচার্স পড়বো, ঠিক আছে, এর অ্যাডভান্টেজ পড়বো, এর ডিসঅ্যাডভান্টেজ পড়বো। তাহলে ফর্মাল হলো, ইনফর্মাল হলো। আর কি পড়বো? ফর্মাল অর্গানাইজেশনের সঙ্গে ইনফর্মাল অর্গানাইজেশনের ডিফারেন্সটা পড়বো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আছে, এটা লেখানো আছে, ঠিক আছে। তো দেখ, আমি সময় নষ্ট না করে চলে আসছি ফর্মাল অর্গানাইজেশন। প্রথমে একটু বলে দিই ফর্মাল অর্গানাইজেশন জিনিসটা কি। ফর্মাল অর্গানাইজেশন জিনিস তো ওটা হচ্ছে এমন একটা অর্গানাইজেশন, ঠিক আছে তো, এমন একটা অর্গানাইজেশন। ফর্মাল অর্গানাইজেশন হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেখানে সবকিছু ফর্মালি হয়। বললাম, বুঝতে পারলি তো? ফর্মাল অর্গানাইজেশন যেমন তুই তুই দেখতেই পারিস, তুই যখন স্কুল কলেজে ভর্তি হবি যখন, তাহলে তোকে তো সমস্ত কিছু ফর্মালি হতে হবে, তাই না? নিজের ইচ্ছা মতন কি কিছু হবে নাকি? হবে না তো। সমস্ত কিছু ফর্মালি, বা স্কুলে যখন যাবি, স্কুলে যখন আমরা ক্লাস করি, সমস্ত ফর্মালিটি মেনটেন করতে হয়, ঠিক আছে তো? তো বলছে যে বলছে এমন একটা অর্গানাইজেশন যেখানে সবকিছু ফর্মালি হয়, যেখানে ফ্রেন্ডলি রিলেশন হয় না, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় না। ফর্মাল অর্গানাইজেশন হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেখানে সমস্ত কিছু ফর্মালি হয়, মানে নিয়ম মেনে কাজকর্ম হবে, ঠিক আছে, যেখানে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না, ফ্রেন্ড রিলেশন হবে না, ঠিক আছে, ফ্রেন্ড রিলেশন হবে না। কাদের মধ্যে ফ্রেন্ডলি রিলেশন হবে না? এমপ্লয়ীদের মধ্যে কোনো রকমের কোনো ফ্রেন্ডলি রিলেশন হবে না। এটাই হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন। আমরা প্রথমে ফিচার্স থেকে পড়লে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো আগের দিন ফর্ম পড়েছি, তো কোনো সমস্যা হবে না। আমরা আগের দিন তো অর্গানাইজেশন চ্যাপ্টারটা স্টার্ট করে দিয়েছি, তো ওখানে কিছু কিছু কথা বলেছে। তো ফিচার্সে প্রথম পয়েন্ট বলেছে কি, দেখ, ক্রিয়েটেড। প্রথম পয়েন্ট বলেছে ক্রিয়েটেড ইন্টেনশনাল টু অ্যাচিভ সিস্টেমেটিক ওয়ার্কিং। লাইনের মানে একটা একটা করে বুঝবো। ক্রিয়েটেড ইন্টেনশনালি মানে জানিস তো, ইচ্ছাকৃতভাবে, মানে ইচ্ছা, টু অ্যাচিভ সিস্টেমেটিক ওয়ার্কিং। মানে প্রশ্ন হলো, এই ফর্মাল অর্গানাইজেশন কেন ক্রিয়েট করা হয়, কেন তৈরি করা হয়? এই অর্গানাইজেশন এই কারণে তৈরি করা হয়, যাতে অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত কাজ হবে না, সেই কাজগুলো যাতে সিস্টেমেটিক ওয়েতে হয়, ঠিক আছে। অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত কাজকর্মগুলো হবে, যাতে সিস্টেমেটিক পথে, সিস্টেমেটিক ভাবে যদি কাজকর্মগুলো হয়, সেটা অ্যাচিভ করার জন্যই কিন্তু এই ফর্মাল অর্গানাইজেশন ক্রিয়েট করা হয় ইন্টেনশনালি। প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলেছে, আমি যে সাজেশন দিয়েছি হয়তো ফর্মাল অর্গানাইজেশন ফিচার্স দিইনি, বাট আমি তোকে জানিয়ে দিচ্ছি যে ফিচার্সটা পড়লে না একটা এর সম্পর্কে একটা আইডিয়া হবে, ব্রিফ আইডিয়া হয়ে যাবে, তারপর তুই লিখতে পারবি, ঠিক আছে। যদি নোট দিচ্ছি, নোটে হয়তো ফিচার্স দিও নি, ঠিক আছে। তো সেকেন্ড পয়েন্ট বলছে পারপাস। এই যে ফর্মাল অর্গানাইজেশন যে ক্রিয়েট করা, যে পেছনের মেন উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? কিছুই না, সিম্পল পারপাস, অ্যাচিভমেন্ট অফ অর্গানাইজেশন গোল। তোর তোর যে অর্গানাইজেশন গোল আছে, মানে প্রতিষ্ঠান যে একটা লক্ষ্য আছে, অর্গানাইজেশন যে উদ্দেশ্য আছে, সেটাকে কি অ্যাচিভ করা। তোর যে লক্ষ্য, সেই লক্ষ্যটা বা তোর গোলটাকে অ্যাচিভ করাই হচ্ছে তোর ফর্মাল অর্গানাইজেশন ফিচার। দুটো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট, ইচ ইন্ডিভিজুয়াল ইজ অ্যাসাইন আ স্পেসিফিক জব। আগের ক্লাসে বলেছিলাম, আগের ক্লাসে সুন্দরভাবে বলেছিলাম যে তোর যে টোটাল যে কাজটা আছে, টোটাল কাজ কোনো একজনকে দেওয়া উচিত নয়, এই কাজটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত। তাই বলছে ইচ ইন্ডিভিজুয়াল, প্রতিটা ইন্ডিভিজুয়াল, বা আর একটু ভালো করে বলছে প্রতিটা যে এমপ্লয়ি আছে কোম্পানির ভিতর, ওদেরকে ওদেরকে যে জবটা, ওদের যে কাজটা করতে হবে, ওদেরকে আলাদা আলাদা করে কাজটা অ্যাসাইন করে দাও, দিয়ে দিলাম, এই কাজটা করো, ঠিক আছে, এই কাজটা করো, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট, ফিক্সড অথরিটি টু এভরি ইন্ডিভিজুয়াল। আমি ধর এমপ্লয়ি বা ওয়ার্কারদের কাজ দিলাম, ভাই তোমরা এই কাজটা করে দিও। তা কাজটা দিলে তো হবে না, কাজ দিয়েছি, ওদের একটা কাজ দিয়েছি, তাহলে কাজটা যখন ওদের পালন করতে হবে, পূরণ করতে হবে, কাজটা কমপ্লিট করতে হবে, তার জন্য ওদের কি দিতে হবে? একটা পাওয়ার দিতে হবে, অথরিটি দিতে হবে, যাতে ওরা ঠিকঠাক ভাবে কাজটা করতে পারে। অথরিটি মানে পাওয়ার, বলেছিলাম আগের দিন। বলছে ফিক্সড অথরিটি টু এভরি ইন্ডিভিজুয়াল, প্রতিটা ইন্ডিভিজুয়ালকে একটা অথরিটি দিতে হবে, ফিক্সড অথরিটি দিতে হবে, মানে পাওয়ার দিতে হবে, ঠিক আছে। ওদের কোনো কাজ দিয়েছিস মানে সেই রেসপন্সিবিলিটি পূরণ করতে হবে। রেসপন্সিবিলিটি দিলে তো অথরিটি দিতে হবে। এই জন্য আমরা হেনরি ফেয়ারে যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পড়েছিলাম, ওখান থেকে একটা পয়েন্ট ছিল রেসপন্সিবিলিটি এন্ড অথরিটি বলে একটা পয়েন্ট ছিল। রেসপন্সিবিলিটি, তাহলে তুই কোনো একটা কাজের রেসপন্সিবিলিটি দিতে অথরিটি দিতে হবে না? এখানে সেটাই বলেছে অর্গানাইজেশন। ওই আগের চ্যাপ্টারগুলোর সঙ্গে এগুলো অনেক মিল আছে, অনেক মিল আছে।
পয়েন্টের সঙ্গে অনেক মিল আছে। তাহলে ফলো স্কেলার চেন অফ কমিউনিকেশন, কি বললাম এখানে কমিউনিকেশনের না। এবার বলি স্যার স্কেলার চেন আজকে লিখতে দিলাম, আজকে তোকে লিখতে দিলাম তো স্কেলার চেন। স্কেলার চেন মনে আছে তো? স্কেলার চেন, তাই স্কেলার চেনটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। স্কেলার চেনটাই তো তোর ইয়ে কি ছিল, স্কেলার চেন। স্কেলার চেন মনে আছে? স্কেলার চেন আমি ছবি এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি তোকে স্কেলার চেনটা সুন্দর করে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। স্কেলার চেনের ছবি এঁকে দেখে দিচ্ছি, দাঁড়া। এটা যে করেছিস তোরা তো ছবিটা আঁকিস না, সুন্দর করে ছবি এঁকে দেখ স্কেলার চেনের ছবিটা কেমন হয়। সাপোজ ধর আমি ছবিটা আঁকছি এখানে একটা করে, পরীক্ষায় আঁকতে হবে না, বোঝাচ্ছি। এ, এটা ধর বি, এটা সি, ঠিক আছে তো? এটা ডি, এটা ই, ঠিক আছে? এটা এফ, এটা জি, এটা এইচ, আর কি এটা আই। কিভাবে যাচ্ছে অ্যারো গুলো দেখ। এবার আমি তোকে জাস্ট এরকম করে দেখাচ্ছি, আমি হাইলাইট করে দেখাচ্ছি। ধর এই যে ডি, এখানে দেখতে পাচ্ছিস ডি, এই ডি, আর এখানে এইচ। ডি কোনো একটা খবর এইচ কে পাঠাতে চাইছে, কি বললাম? লিখেছিস তুই, সুন্দর লিখেছিস, দেখলাম এটা গ্যাং প্ল্যানটা, এটাই আর কি। তো বইয়ের ভাষা লিখেছিস, এবার তুই নিজের ভাষায় লিখেছিস, আমি দেখলাম ঠিকই লেখা আছে। ডি এইচ কে কোনো একটা খবর পাঠাতে চাইছে, তাহলে ডি এইচ কে কি করে খবর পাঠাবে? তাহলে ডি প্রথমে, ডি কি করে এইচ কে খবর পাঠাবে? ডি সি কে পাঠাবে, তাই তো? সি বি কে পাঠাবে, বি এ কে পাঠাবে, এ এফ কে পাঠাবে, এফ জি কে পাঠাবে, জি এইচ কে পাঠাবে। এটা হচ্ছে একটা শৃঙ্খলা, ডিসিপ্লিন, এটা যে ডিসিপ্লিন, এইভাবে খবরটা পাঠাবে। বুঝতে পারলি কি বললাম? স্কেলার চেন, কিন্তু এটা স্কেলার চেন না, এটা কিন্তু স্কেলার চেন না। আমি বলছি স্কেলার চেন জিনিসটা কি। তো এটা কি হচ্ছে, ডি কোনো একটা খবর সি কে পাঠাবে। যেমন একটা কোম্পানির ভিতর দেখবি না, কোম্পানিতে অনেকে কাজ করে, ধর কোম্পানিতে কোনো একটা এমপ্লয় বা কোনো একটা ওয়ার্কার কাজ করে, তাহলে ওয়ার্কারের যদি কোনো অভাব অভিযোগ থাকে, গ্রিভেন্স, অভিযোগ কি ইংরেজি বলে গ্রিভেন্স, যদি কোনো অভাব অভিযোগ থাকে, তখন ও ধর, ও ও কাকে জানাবে? এমপ্লয়ির ওপরে যে লেভেল আছে তাকে জানাবে। ওই ওপরের মানে কাকে জানাবে? ম্যানেজারকে জানাবে। মানে ম্যানেজমেন্টে যে আছে তাকে জানাবে এমপ্লয়ি, তো ম্যানেজার আবার তার বসকে জানাবে। এইভাবে স্টেপ বাই স্টেপ জানাবে, স্টেপ বাই স্টেপ। তেমনি ডির কাছে কোনো একটা খবর আছে, সেই খবরটা যদি ও এইচ কে পাঠাতে চায়, কিভাবে খবরটা পাঠাবে? ডি প্রথমে সি কে পাঠাবে, সি প্রথমে বি কে, সি তারপর বি কে পাঠাবে, বি এ কে পাঠাবে, এ এফ কে পাঠাবে, এফ জি কে পাঠাবে, জি এইচ কে পাঠাবে। কিন্তু ডি যখন এইচ কে খবর পাঠাবে, তাহলে এই যে খবর পাঠাতে কত দেরি হয়ে গেল, ঠিক আছে? যখন ডি যখন সরাসরি এইচ কে খবরটা পাঠিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় গ্যাং প্ল্যান বা স্ক্যালার চেন। এটাই লেখা আছে বুঝলি? বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তুই তোর বইতে পড়িস, বইতে দেখবি, বই বা আমরা যে নোট দিচ্ছি স্ক্যালার চেন, এটাই লেখা আছে। বুঝতে পারলি ব্যাপারটা স্ক্যালার চেন জিনিসটা কি? যেটা বলছিলাম, ডি ধর এইচ কে কোনো খবর পাঠাতে চায়, তাহলে তাহলে প্রথমে ও খবরটা, নিউজটা প্রথমে কাকে দিতে হবে? ডি প্রথমে সি কে দেবে, সি আবার বি কে দেবে, বি এ কে দেবে, এ এফ কে দেবে, এফ জি কে দেবে, জি আবার এইচ কে দেবে, ঠিক আছে? কিন্তু ধর খুব আর্জেন্ট কোনো খবর পাঠাতে হবে, তাহলে এইভাবে খবর পাঠাতে কত সময় লাগবে? প্রচুর সময় লাগবে না? তাহলে ও ডাইরেক্ট, তো ডি তো ডাইরেক্ট এইচ কে পাঠিয়ে দেয়, ঠিক আছে? আর এই যে পাঠাচ্ছে, এই প্রসেসটাকেই বলা হয় গ্যাং প্ল্যান, এই প্রসেসটাকেই বলা হয় গ্যাং প্ল্যান। তাহলে বুঝতে পারলি? তাহলে এক্ষেত্রে কিন্তু ও কোনো নিয়ম মানছে না, এটা হচ্ছে ধর স্কেলার চেন। তো এখানে কি বলেছে, এখানে তুই কোশ্চেনটা পড়লে এবার বুঝতে পারবি ওরা কি বলতে চেয়েছে। এখানে বলতে চেয়েছে যে দেখ, বলেছে ফলো স্কেলার চেন অফ কমিউনিকেশন, ঠিক আছে? তো এখানে এই কথাটাই বলেছে, স্কেলার চেন কমিউনিকেশন মানে যোগাযোগের স্কেলার চেনটা ফলো করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মাল অর্গানাইজেশনের তোর কি বললাম, ফিচার্স, ঠিক আছে? নেক্সট, যেটা খুব ইম্পর্টেন্ট তোকে পড়তে হবে। আচ্ছা, আমরা দেখছিলাম যে সাজেশনের যে কোশ্চেন গুলো করছিলাম, যে হয়তো তোর পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসতে পারে যে ফর্মাল অর্গানাইজেশন এবং ইনফর্মাল অর্গানাইজেশনের পার্থক্য দিতে পারে, ডিফারেন্স দিতে পারে পরীক্ষায়, অথবা এরকম দিতে পারে ফর্মাল অর্গানাইজেশন সম্পর্কে, বা মানে ফর্মাল অর্গানাইজেশন এবং ইনফর্মাল অর্গানাইজেশন শর্ট নোট লেখ, বুঝতে পারলি না কি বললো? ছোট নোট লেখ। তাহলে 2 2 4 নাম্বার, তাহলে সেক্ষেত্রে তুই কি লিখবি? ফর্মাল অর্গানাইজেশন কাকে বলে লিখবি তুই, বৈশিষ্ট্য পড়া থাকলে দুটো বৈশিষ্ট্য দিয়ে দিবি, দুটো সুবিধা দুটো অসুবিধা, বেশ হয়ে গেল। বড়ই হয়ে গেল, দুটো দুটো করে দিলে বড় হয়ে গেল। আবার ইনফর্মাল কাকে বলে, ওই দুটো বৈশিষ্ট্য দুটো সুবিধা দুটো অসুবিধা, ছোট ছোট করে লিখে দিলে কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু বইতেও যখন পড়বি, আমি যে নোট দিয়ে কিন্তু ব্যাখ্যা করা নেই কিন্তু এখানে,
এখানে এক এক লাইন করে লেখা, বুঝতে পারলে কি বললাম? এক এক লাইন করে, দেখেছি এখানে পয়েন্টগুলো কিভাবে লেখা, এক একটা করে লাইন লেখা, এরকম লাইন লিখতেই হবে। তো কোনো সমস্যা নেই, তাহলে বুঝতে পারলি। এটা প্রথমে ফিচার্সটা বললাম, এবার কি বলবো, ফর্মালের অ্যাডভান্টেজ বলবো। অ্যাডভান্টেজ তুই নিজেই বলতে পারবি, অ্যাডভান্টেজ ফিচার্স থেকে অ্যাডভান্টেজ তুই তৈরি করতে পারবি। ওই একই পয়েন্ট দেবি, ঘুরবে। প্রথম পয়েন্ট কি বলেছে দেখ, সিস্টেমেটিক অ্যান্ড স্মুথ ফাংশনিং। যদি তোর অর্গানাইজেশনে মানে তোর যদি কোম্পানিতে ফর্মালি অর্গানাইজেশনটা থাকে, ফর্মাল অর্গানাইজেশন থাকে, তাহলে তোর যে অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত কাজকর্মগুলো আছে না, সেগুলো স্মুথ হবে, খুব ভালো মতন হবে, এবং সিস্টেমেটিক ওয়েতে কাজ হবে। স্মুথ হবে আর সিস্টেমেটিক কাজ হবে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট বলছে হেল্প ইন অ্যাচিভিং অর্গানাইজেশন গোল। তোর যে অর্গানাইজেশন গোল আছে সেটা অ্যাচিভ করতে ফর্মাল অর্গানাইজেশন সাহায্য করে। ফিচার্সেই বলেছিলাম এই পয়েন্টটা, একই পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, নো ওভারল্যাপিং অফ ওয়ার্ক। নো ওভারল্যাপিং অফ ওয়ার্ক, ওভারল্যাপিং মানে ডুপ্লিকেশন, ওভারল্যাপিং মানে ডুপ্লিকেশন। ধর একটা কাজ আছে, ধর একটা কাজ একজনই করুক, একটা কাজ যদি 2-3 জন চলে আসে কাজটা করতে, তাহলে সেক্ষেত্রে কি হবে, একই কাজ 2-3 বার হয়ে যাবে না? তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে ওভারল্যাপিং, বুঝতে পারলি? ওভারল্যাপিং কাকে বলে? মানে দুজন, একজন না, দুজন বা তার বেশি এমপ্লয়ি, দুজন বা তার বেশি এমপ্লয়ি বল, ওয়ার্কার বল বা ইন্ডিভিজুয়াল বল, দুজন বা তার বেশি এমপ্লয়ি, ওয়ার্কার বা ইন্ডিভিজুয়াল যদি একটা কাজ করতে চলে আসে, তাহলে তো ওভারল্যাপিং। তাহলে ওভারল্যাপিং হবে বা ডুপ্লিকেশন হবে, একটা কাজ বারবার হতো, ঠিক আছে, একই কাজ। আরে একটা কাজ একজনই করুক, একটা কাজই 10 জন করতে, দিলে একই কাজ তো 10 জন মিলে করছে, তো ওভারল্যাপিং হওয়ার চান্স থাকে। তো এখানে কি বলে দেখ, তাহলে বুঝতে পারলি, যদি তোর কোম্পানি যদি ফর্মাল অর্গানাইজেশন থাকে না, তাহলে কোনো রকমের কোনো ওভারল্যাপিং হবে না, কোনো রকম ওভারল্যাপিং হবে না বা ডুপ্লিকেশন হবে না। তো নিজের ভাষায় এগুলো সুন্দর করে লিখতে হবে, নিজের ভাষায় লিখতে পারবি, একবার দুবার রিডিং পড়লে তুই নিজের ভাষায় লিখে দিতে পারবি, ঠিক আছে। বলছি তারপরে লিখেছি ওয়ার্ক ইজ সিস্টেমেটিক্যালি, মানে তোর যে কোম্পানির ভিতর যে অর্গানাইজেশনের ভিতর যে কাজটা আছে না, সিস্টেমেটিক্যালি ডিভাইডেড অ্যামাং দ্য ভেরিয়াস ডিপার্টমেন্ট অ্যান্ড এমপ্লয়ি। তোর কোম্পানির ভিতর, কোম্পানিতে তোর অর্গানাইজেশন যে সমস্ত অনেকগুলো ডিপার্টমেন্ট, আমি আগের দিন বলেছিলাম, পারচেজ ডিপার্টমেন্ট, সেল ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, আলাদা ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে বিভিন্ন এমপ্লয়িরা কাজ করে, ওদের কাজটা যদি তুই আলাদা করে ভাগ করে দিস, সিস্টেমেটিক্যালি যদি কাজটা ওদের ভাগ করে দিস, ঠিক আছে, তো তাহলে সুন্দর কাজ হবে, ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তো তাহলে যদি তুই ভাব না, তোর যে কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়ি বা ওয়ার্কার আছে, ওদেরকে আলাদা আলাদা করে ডিপার্টমেন্ট করে দিই, যে ডিপার্টমেন্ট করে আলাদা করে কাজটা ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে ওভারল্যাপিং হবে? কোনো ওভারল্যাপিং হবে না। প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রোডাকশন রিলেটেড কাজ হবে, সেলস ডিপার্টমেন্টে সেলস এর কাজ হবে, পারচেজ ডিপার্টমেন্টে পারচেজের কাজ হবে। তো 3 নম্বর পয়েন্ট এটা বলেছে। 4 নম্বর পয়েন্ট কি বলেছে, বলছে, তারপর 4 নম্বর পয়েন্ট বলেছে কি বলতো, এখানে না মানে ব্যক্তিগত সম্পর্ক, মানে ইন্টার পার্সোনাল রিলেশন, মানে কি বলবো, কোনো পার্সোনাল রিলেশনের উপর ফোকাস করা হয় না। এখানে বলেছে পার্সোনাল, মানে ফর্মাল অর্গানাইজেশনে কোনো কিন্তু মানে ব্যক্তির সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হয়। এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হবে, মানে একটা বড় বড় কোম্পানিতে তোর কি হয় জানিস তো, ওই পার্সনের রিলেশনের মধ্যে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। কিসের উপর এদের লিখেছে দেখ, এমফাসিস অন ওয়ার্ক, কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। ফর্মাল অর্গানাইজেশন কিসের উপর গুরুত্ব দেয়, কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ইনফর্মাল অর্গানাইজেশন যখন করবো, দেখবি কাজে গুরুত্ব দেওয়া হয়, ওদের ব্যক্তিগত সম্পর্কের প্রতি গুরুত্ব দেওয়া হয়, ওদের সাইকোলজিক্যালের উপর গুরুত্ব দেওয়া হয়, তারপর সোশ্যালের উপর গুরুত্ব দেওয়া হয়। সব বলবো এগুলো, যখন ইনফর্মাল করবো তখন বলবো। তাহলে কি বলতে পারি, ফর্মাল অর্গানাইজেশন কিসের উপর গুরুত্ব দেওয়া হয়, কাজের উপর, কাজ, কাজ, ওই রিলেশনের উপর কোনো গুরুত্ব দেওয়া হয় না, কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। 5 নম্বর পয়েন্ট বলেছে ক্রিয়েশন অফ চেইন অফ কমান্ড, ঠিক আছে, ক্রিয়েশন অফ চেইন অফ কমান্ড। এখন তুই বলি স্যার, আমরা ফার্স্ট চ্যাপ্টারে হেনরি ফিয়ার যখন নীতি পড়ছিলাম, তখন চেইন অফ কমান্ড পড়েছিলাম, তুমি আরো একবার চেইন অফ কমান্ডটা দেখে দিচ্ছি, একে দেখি চেইন অফ কমান্ড জিনিসটা। এটা কি ছিল, এটা গ্যাং প্ল্যাং বলেছিলাম বা স্কেলার চেন। এবার চেইন অফ কমান্ড জিনিসটা তোকে বোঝাচ্ছি। ধর সিইও ফুল ফর্ম বলতো, সিইও এর ফুল ফর্ম জানিস? সিইও নাম কতবার শুনি, চিফ চিফ এক্সিকিউটিভ অফিসার। সিইও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে, এটা হচ্ছে সিইও। তারপর তার নিচের লেভেল, এর নিচে একটা লেভেল আছে, এর নিচে যে লেভেল থাকে সিইওর নিচে কে থাকে জানিস তো, ম্যানেজার। কে থাকে সিইওর নিচে? সিইও কিন্তু একদম উপরের লেভেলে থাকে, তাই তো? তাহলে উপরের লেভেল থাকলে তাকে কি বলে থাকে, টপ লেভেল, তাই না, টপ লেভেল। সিইওর নিচে থাকে ম্যানেজার, তার ম্যানেজারকে কি বলবো বল, মিডিল লেভেল, ঠিক আছে। তারপর ম্যানেজারের নিচে কে থাকবে, ইন্ডিভিজুয়াল, ওয়ার্কার, এমপ্লয়ি, ঠিক আছে।
এটাকে কি বলে? লোয়ার লেভেল। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা স্টেপ বাই স্টেপ। সিইও কোনো খবর প্রথমে দেখ, সিইও কিন্তু ডাইরেক্ট এমপ্লয়িকে খবর দিতে পারবে না। ও কাকে দেবে? ম্যানেজারকে দেবে, ম্যানেজার এমপ্লয়িকে দেবে। এবার এমপ্লয়ি ধর কোনো রকমের কোনো প্রবলেম দেখা যায়, এমপ্লয়ি ধর কোনো একটা কিছু প্রবলেম বা কোনো রকমের সমস্যা দেখা দিয়েছে, কোনো সমস্যা, অভাব, অভিযোগ, ও কাকে জানাতে যায়? ও ধর সিইও কে জানাতে যায়। ও মেন লোককে জানাতে চায়, কিন্তু জানাতে পারবে না। কি করে জানাবে? ও আগে খবর ও আগে খবর কি করবে? এমপ্লয়ি প্রথমে ম্যানেজারকে খবরটা জানাবে। ম্যানেজার আবার সেই খবরটা সিইওর কাছে পৌঁছাবে। এটাই হচ্ছে, এই যে কনসেপ্টটা বললাম না, এটাই হচ্ছে চেইন অফ কমান্ড। এটা হচ্ছে চেইন। এই একটা চেইনের মতন দেখছিস না, এটা হচ্ছে চেইন। কমান্ডের চেইন। কমান্ড মানে কি? আদেশ, নির্দেশ, আদেশ, নির্দেশ। মানে কি? চেইন অফ কমান্ড মানে কারোর থেকে কমান্ড আসবে, আবার কারোর কাছে কমান্ড পৌঁছাবে। ঠিক আছে? কারোর থেকে আসবে, আবার কাউকে কমান্ডটা পৌঁছবে। এটাই হচ্ছে চেইন অফ কমান্ড। ঠিক আছে? এটা চেইন, এটা চেইন আকারে হচ্ছে চেইন অফ কমান্ড। তেমনি তুই তোর স্কুলের কথা যদি ভাবিস, স্কুলের কথা ভাব, বা কলেজ, স্কুলের কথা বলতে কলেজ। কলেজে ধর একটা স্টুডেন্ট আছে, ধর স্টুডেন্ট তার কোনো একটা খবর পৌঁছাবে প্রিন্সিপালের কাছে। কোনো একটা স্টুডেন্ট ডাইরেক্ট, কলেজের কোনো স্টুডেন্ট ডাইরেক্ট প্রিন্সিপালকে খবর করতে পারে না। প্রথমে ওই স্টুডেন্ট কি করবে জানিস? কলেজের যে ক্লাস টিচার, এই ক্লাস টিচারকে খবরটা পাঠাবে। কলেজে, কারণ ওর সঙ্গে স্টুডেন্টের সঙ্গে কার সবসময় কনভারসেশন কার সঙ্গে হচ্ছে? ক্লাস টিচারের সঙ্গে। ক্লাস টিচার কাকে জানাবে? এইচওডিকে জানাবে, হেড অফ দ্য ডিপার্টমেন্টকে জানাবে। এইচওডি আবার ওই খবরটা প্রিন্সিপালকে জানাবে। এবার প্রিন্সিপালের যদি কোনো খবর স্টুডেন্টের কাছে পৌঁছাতে হয়, প্রিন্সিপাল কি এসে স্টুডেন্টকে বলে যায়? কোনদিন বলে? প্রিন্সিপাল কাকে বলে? প্রিন্সিপাল এইচওডিকে বলে। এইচওডি ক্লাস টিচারকে বলে, ক্লাস টিচার আবার স্টুডেন্টকে বলে। এটা তো একটা চেইন অফ, এটাও চেইন অফ কমান্ড। বুঝতে পারলি এবারে চেইন অফ কমান্ড জিনিসটা কি? তো এখানে বলেছে দেখ, এখানে সুন্দর করে বলছে ক্রিয়েশন অফ চেইন অফ কমেন্ট। এখানে না চেইন অফ কমেন্ট ক্রিয়েট হয়। ফর্মাল অর্গানাইজেশনে কি হয়? চেইন অফ কমেন্টটা ক্রিয়েট হবে। ঠিক আছে তো? বলছে ক্লিয়ারলি ডিফাইন সুপারিয়র সাবঅর্ডিনেট। সুপারিয়র মানে জানিস, বলেছি, আর সাবঅর্ডিনেট মানে, সুপারিয়র মানে কি? মানে উপর লেভেল। সুপারিয়র মানে ঊর্ধ্বস্তর, আর সাবঅর্ডিনেট মানে নিম্ন। তার মানে কি হচ্ছে? এখানে এই ফর্মাল অর্গানাইজেশন পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এদের মধ্যে রিলেশন তৈরি হবে। কার মধ্যে রিলেশন? সুপারিয়র সাবঅর্ডিনেট রিলেশন ক্রিয়েট হবে। কার মধ্যে রিলেশন ক্রিয়েট হবে? সুপারিয়র সাবঅর্ডিনেট রিলেশন ক্রিয়েট হবে। আর তো এটা তো বুঝতেই পারছিস, দেখ, সাবঅর্ডিনেটের কাছে যা পাওয়ার থাকে তার তুলনায় বেশি পাওয়ার কার কাছে থাকে? সুপারিয়রের কাছে বেশি পাওয়ার থাকে। তাই তো? কারণ ও তো একটু উঁচু লেভেলে আছে। আর এভরিওয়ান নো, প্রত্যেকে জানে, হু উইল রিপোর্ট টু হুম। মানে প্রত্যেকে জানে, অর্থাৎ এমপ্লয়িরা প্রত্যেকে জানে কার কাছে তাদের রিপোর্টটা পেশ করতে হবে। এই হলো ফরমাল অর্গানাইজেশনের বেশ কিছু প্ল্যাটফর্ম। ঠিক আছে? তোকে তো পরীক্ষায় ছোট কোশ্চেন দেবে না, তোকে তো বেশি পয়েন্ট পড়তে হবে না, ৫টা পয়েন্টই তুলে রেখেছে। হয়তো বইতে আরো ৭-৮টা পয়েন্ট আছে, বাট আমি ৫টা পয়েন্ট তুলে রেখেছি। ঠিক আছে? এবার কি বলছে দেখ, ডিসঅ্যাডভান্টেজ অফ ফর্মাল অর্গানাইজেশন কি অসুবিধা হতে পারে? কি অসুবিধা হতে পারে? দেখ, লেখা পড়লেই তুই বুঝে যাবে। বলছে কি? ডিলে ইন অ্যাকশন। কোন বিষয় ধর, ওই যে বললাম কিছুক্ষণ আগে বললাম, টি ধর খবরটা এইচ কে পাঠাতে চায়। তাহলে টি কাকে দেবে? দেখ এই মতো ছবিটা দিয়ে দেখালাম। ডি ধর কোনো খবরটা এইচ কে পাঠাতে চায়, তাহলে ডি সি কে দেবে, সি বি কে দেবে, বি এ কে দেবে, এ এফ কে দেবে, এফ জি কে দেবে, জি এইচ কে দেবে। তাহলে কোন বিষয়ে একটা ডিসিশন নিতে হবে। ঠিক আছে? অর্থাৎ ডির সঙ্গে এইচ এর যোগাযোগ করতে হবে। ও যোগাযোগ করার জন্য এতগুলো ভায়া হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে, অনেক সময় লাগবে। তো এটাই বলেছে। তাহলে এখানে সুন্দর বলছে ডিলে ইন অ্যাকশন, কোনো বিষয়ে অ্যাকশন নিতে দেরি হয়ে যায়। এটা হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন একটা বড় অসুবিধা। বলছে বিকজ ইট ফলো স্কেলার চেন। যদি তোমার কোম্পানিতে যদি ফর্মাল অর্গানাইজেশন থাকে, যদি তুমি স্কেলার চেনটা ফলো করো, আগেই বলেছি স্কেলার চেন যদি তুমি ফলো করো, স্কেলার চেন যদি ফলো করো, আর যদি চেন অফ কমান্ড যদি ফলো করো, তাহলে কোনো বিষয়ে অ্যাকশন নিতে দেরি হয়ে যায়। এবার তো বললাম চেন অফ কমান্ড বোঝালাম, চেন অফ কমান্ডটা বোঝালাম, আর স্কেলার চেনও বুঝিয়েছি। তো দুটোই যদি তুমি ফলো করো অর্গানাইজেশনের মধ্যে, তাহলে কি হবে? আহ কোনো বিষয়ে তোমার অ্যাকশন নিতে ডিলে হয়ে যাবে। ২ নম্বর পয়েন্ট কি বলছে? ২ নম্বর পয়েন্ট বলে ডাজ নট গিভ ইম্পর্টেন্স টু সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল নিড হুইচ মে লিড টু ডিমোটিভেট। আচ্ছা, কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে না, ওদের কিছু সাইকোলজিক্যাল নিড থাকে। সাইকোলজি মানে তো বুঝতেই পারছি, সাইকোলজি। ঠিক আছে? সাইকোলজিক্যাল নিড থাকে বা সোশ্যাল নিড, কিছু সামাজিক চাহিদা থাকে, সামাজিক প্রয়োজন থাকে। ঠিক আছে? সাইকোলজিক্যাল মানসিক চাহিদাও থাকে কিছু। ঠিক আছে তো? তো কোম্পানিতে এখানে এইগুলোর উপর গুরুত্বই দেওয়া হয়। ফর্মাল অর্গানাইজেশন একটা হিসেবে গুরুত্ব দেয়, কাজ কাজ কাজ, সারাক্ষণ আসো কাজ করো কাজ করো কাজ করো, আর কিছু গুরুত্ব দেয় না, কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে এইগুলোর উপর তো গুরুত্ব দেওয়া হয় না। তাই এইগুলোর উপর যদি ইম্পর্টেন্স না দেওয়া হয়, তাহলে ওই সমস্ত এমপ্লয়িরা কি হবে? ডিমোটিভেট হবে না? ডিমোটিভেট হয়ে যাবে। বুঝতে পারলি তো? বলে সারাক্ষণ কাজে আসছি, কাজ কাজ কাজ, সারাক্ষণ কাজ। আরে এইগুলো তো দেখতে হবে।
তাই এগুলোতে ওদের গুরুত্ব দেওয়া হয় না, তারপর ডিমোটিভেট হয়। ৩ নম্বর পয়েন্ট কি বলেছে? গিভ ইম্পর্টেন্স টু ওয়ার্ক অনলি। তাহলে এইমাত্র বললাম তো কিসের উপর ইম্পর্টেন্স দেওয়া হয়? কাজের উপর গুরুত্ব দেওয়া হয়, কাজের উপর। বলছে তাহলে কাজের উপর একই পয়েন্ট ২ আর ৩ একই রিলেটেড পয়েন্ট। সে কাজের উপর যেহেতু গুরুত্ব দেওয়া হয় তাহলে হিউম্যান রিলেশন, ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট মানে ওদের কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে ইগনোর হয়ে যায় কি? হিউম্যান রিলেশন। মানে হিউম্যানের সঙ্গে একটা হিউম্যান আর হিউম্যানের রিলেশনটা হয় না। হিউম্যান রিলেশন হয় না, কাজের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপর কি হচ্ছে বল? ক্রিয়েটিভিটিকে গুরুত্ব দেওয়া হয় না। কোনো একজন এমপ্লয়ি বা কোনো একজন ওয়ার্কারের ক্রিয়েটিভিটি আছে, ওটা শোনার চেষ্টাই করবে না। ওকে যে কাজটা করতে হবে সেই কাজটাই করো। ট্যালেন্টের উপর গুরুত্ব দেওয়া হয়। এগুলো সব অসুবিধা, এগুলো অনেক অসুবিধা। ২ নম্বর হলো, ৩ নম্বর হলো। ব্যাস শেষ হয়ে গেল। ৩ টা পয়েন্ট আমি বুঝিয়েছি। ওই মানে তোকে ব্যাপারটা কি? তুই যখন বই পড়বি নিশ্চয়ই বুঝিয়ে যাবি। কিন্তু ব্যাপারটা তুই যখন একটু আইডিয়া নিলে, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন, তারপর তুই পড়তে পারবি। ঠিক আছে? ইনফর্মাল অর্গানাইজেশন জিনিসটা কি? সুন্দর জিনিস, সোজা জিনিস। ইনফর্মাল, ফর্মাল মানে বুঝতে পারছিস? এবার ইনফর্মাল কি বলছে? বলছে ওই অর্গানাইজেশনকে ইনফর্মাল অর্গানাইজেশন তুই বলবি। মানে ইনফর্মাল মানে কি? যেগুলো ফর্মালি হবে না। বলছে হুইচ অরিজিনেট স্পন্টেনিয়াসলি। স্পন্টেনিয়াসলি মানে যেইগুলো অরিজিনেট হবে স্বতঃস্ফূর্তভাবে। ওই কেউ আমাকে অর্ডার করবে, স্বতঃস্ফূর্ত হবে, আপনা আপনি হয়ে যাবে। ঠিক আছে তো? ডিউ টু ডেভেলপমেন্ট টু ফ্রেন্ডলি রিলেশন। মানে এটা কি করে ডেভেলপ হয়? ইনফর্মাল অর্গানাইজেশনটা ফ্রেন্ডলি রিলেশন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই এটা ডেভেলপ হয়েছিল। ঠিক আছে? অ্যামাং দ্য এমপ্লয়ি, কাদের মধ্যে এটা ডেভেলপ হবে? এমপ্লয়ীদের মধ্যে। ঠিক আছে? অন দ্য বেসিস অফ পার্সোনাল অ্যাটিটিউড। পার্সোনাল অ্যাটিটিউড নিশ্চয়ই ইংলিশ করে বুঝতে পারছিস। পার্সোনাল অ্যাটিটিউড, লাইক, ডিসলাইক, ইমোশন, ঠিক আছে? তোর প্রিজুডিয়াস, ঠিক আছে তো? তাহলে কি হবে? এইগুলো কিভাবে হচ্ছে এগুলো? পার্সোনাল অ্যাটিটিউড, লাইক, ডিসলাইক, ইমোশন, প্রিজুডিয়াস, ঠিক আছে তো? মানে প্রিজুডিয়াস মানে কি বলতো? পার্সিয়ালিটি বলতে, পার্সিয়ালিটি। পার্সিয়ালিটি মানে জানিস তো কি? পক্ষপাতিত্ব। ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। ঠিক আছে? কিছু উদাহরণ দেওয়া হয়েছে। বলছে ইন আ ফর্মাল অর্গানাইজেশন, একটা ফর্মাল অর্গানাইজেশনে কিছু এমপ্লয়ি আছে যারা ইন্টারেস্ট থাকে ক্রিকেট খেলায়। অর্গানাইজেশন দুটো, একটা ফর্মাল একটা ইনফর্মাল। ফর্মাল অর্গানাইজেশনে কিছু এমপ্লয়ি যারা কাজ করে তারা না ইন্টারেস্ট আছে ক্রিকেট খেলার মধ্যে ইন্টারেস্টেড। আবার কেউ ইন্টারেস্ট আছে দেখি সাম এমপ্লয়ি আর ইন্টারেস্টেড টিভি সিরিয়াল। কেউ সিরিয়াল দেখতে ইন্টারেস্টেড, কেউ আবার সিরিয়াল দেখতে টিভি সিরিয়াল দেখতে ইন্টারেস্টেড। আবার সাম এমপ্লয়িজ আর কি বলে যে আদার বলছে অ্যান্ড দ্য আদার আর ইন্টারেস্টেড ইন পলিটিক্যাল ডিসকাশন। কেউ আবার রাজনৈতিক আলোচনা করতে খুব ইন্টারেস্টেড। ঠিক আছে? এরা এই সমস্ত আলোচনা করতে ডিসকাস। Those employee may form small group, a small social group who their common interest, এবং তাদের কমন ইন্টারেস্ট, কমন যে ইন্টারেস্ট আছে সেই কমন ইন্টারেস্টের পারপাসে এই সমস্ত এমপ্লয়িরা কি করে? এরা কি করে? একটা ছোট একটা গ্রুপ ক্রিয়েট করে। ছোট একটা গ্রুপ ক্রিয়েট করে। ঠিক আছে? ইন দিস কেস দ্য নেটওয়ার্ক অফ দি সোশ্যাল গ্রুপ, এই সোশ্যাল গ্রুপের যে নেটওয়ার্কটা আছে উইল বি কল্ড, এটাকে বলা হয় ইনফর্মাল অর্গানাইজেশন। ঠিক আছে? আমি কিন্তু বইতে এটাই লেখা আছে। আমি এটা ইংলিশে বলে তো, এই বাংলা বই বাংলাতে এটাই লেখা আছে, এটাকেই ট্রান্সলেট করা আছে। বাট এটা বলতে পারলি তো ইনফর্মাল অর্গানাইজেশন জিনিসটা কি? ইনফর্মালি হবে, ফ্রেন্ডলি রিলেশন থেকে তৈরি হবে। কাদের মধ্যে ফ্রেন্ডলি রিলেশন হবে? এমপ্লয়ীদের মধ্যে। ঠিক আছে? এমপ্লয়মেন্ট রিলেশনটা কেমন? অন দ্য বেসিস অফ এই রিলেশনটা কিভাবে হবে? স্যার পার্সোনাল অ্যাটিটিউড হবে, লাইক হবে, ডিসলাইক হবে, ইমোশন হবে। ঠিক আছে? এইগুলো থেকে তৈরি হবে। যেমন এটাই হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল অর্গানাইজেশন অনেকে কাজ করে, যারা কাজ করে এমপ্লয়িরা, ওদের কারো ধর ক্রিকেট খেলতে ইচ্ছা করছে, কারো ধর গল্প করতে ইচ্ছা করছে, কারো ধর রাজনৈতিক আলোচনা করতে ইচ্ছা করছে, কারো ধর সিনেমা দেখতে ইচ্ছা করছে, কারো সিরিয়াল দেখতে ইচ্ছা করছে। ঠিক আছে? এবার এই যে ইচ্ছা করছে, এই ইচ্ছা থেকেই ওরা কি করে না, একটা ছোট এমপ্লয়িরা মিলে একটা ছোট একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলে। স্মল গ্রুপ ক্রিয়েট করে ফেলে। ঠিক আছে? স্মল কি গ্রুপ? সোশ্যাল গ্রুপ, সামাজিক গ্রুপ, সোশ্যাল গ্রুপ ক্রিয়েট করে ফেলে। ঠিক আছে? কারণ ওদের নিজস্ব একটা ইন্টারেস্ট আছে। এই যে নেটওয়ার্ক, সোশ্যাল গ্রুপের যে নেটওয়ার্ক, এটাই হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। আশা করি বুঝতে পেরেছি ইনফর্মাল অর্গানাইজেশন জিনিসটা কি। সুন্দর করে পড়বি ইনফর্মাল অর্গানাইজেশন জিনিসটা কি। বইতে লেখা আছে, এটাই সুন্দর করে লেখা আছে। আর তোরা যারা ইংলিশে পড়বি শুধু এই প্যারাটা লিখে দিলেই, এটাই লিখে দিলে হয়তো পুরো প্রপার লেখা আছে, এখানে কিছু কাটাকাটি নেই। ফিচার্স, ইনফর্মাল অর্গানাইজেশনের কি ফিচার গুলো কি আছে? প্রথমে হচ্ছে ক্রিয়েটেড অটোমেটিক্যালি। এটা ক্রিয়েট হয়, এই যে ইনফর্মাল অর্গানাইজেশন ক্রিয়েট হয় অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। কি বলছে? উইদাউট এনি এফর্ট অফ ম্যানেজার। আচ্ছা, ফর্মাল অর্গানাইজেশন কে ক্রিয়েট করে? ম্যানেজার ক্রিয়েট। কিন্তু ইনফর্মাল অর্গানাইজেশন কে ক্রিয়েট করছে? ম্যানেজার কি ক্রিয়েট করছে? না, এমপ্লয়িরা ক্রিয়েট করছে নিজেদের স্বার্থে। এইমাত্র বললাম তো, ওরা নিজেরা ক্রিয়েট করছে। তার মানে কি বলছে? ক্রিয়েটেড অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে উইদাউট এনি এফর্ট অফ ম্যানেজার। ম্যানেজার কোনো এফর্ট ছাড়াই ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে?
2 নম্বর পয়েন্ট কি বলছে, ফর্ম বাই এমপ্লয়ি। তাহলে কে, এইমাত্র বললাম কে ক্রিয়েট করবে এই গ্রুপটা, ইনফর্মাল অর্গানাইজেশন কারা ক্রিয়েট করবে, এমপ্লয়িরা ক্রিয়েট করবে, ঠিক আছে, টু গেট সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, ওদের সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশনের জন্যই কিন্তু, ঠিক আছে, সাইকোলজি বললো মানসিক মানসিক স্যাটিসফ্যাকশনের জন্যই কিন্তু এমপ্লয়িরা এই গ্রুপটা ক্রিয়েট করে, মানে ইনফর্মাল অর্গানাইজেশন ক্রিয়েট করে। তো ডাজ নট ফলো ফিক্সড পাথ অফ কমিউনিকেশন, এক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের, ধর সাপোজ ধর ডির সঙ্গে ডি এইচ এর সঙ্গে কোনো কথাবার্তা বলবে, এরকম নাকি ডি সবাইকে বলবে, ডি আবার ডির উপরকে বলবে, সি কে বলবে, সি আবার বি কে বলবে, বি আবার এ কে বলবে, বাবা আমার তোমার সঙ্গে ইনফর্মাল, তো আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, আমি ডাইরেক্ট তোমার সঙ্গে কথা বললাম, আমি কারোর এখানে কোনো নির্দেশ, কারোর অর্ডার পালন, কি বললাম বুঝতে পারলি, ইনফর্মাল অর্গানাইজেশন। তাই বলেছে এখানে ডাজ নট ফলো ফিক্স পাথ, মানে আমরা যেমন ফর্মাল পড়েছিলাম, একটা কমিউনিকেট করতে গেলে কারোর সঙ্গে একটা পাথ আছে না, একটা পাথ ফলো করতে হবে, যে এইভাবে এই স্টেপ বাই স্টেপ আমাকে এর সঙ্গে কথা বলতে গেলে এই স্টেপ বাই স্টেপ কথা বলতে হবে, আগে ওকে জানাবো, ও আবার ওকে জানাবে, কিন্তু এখানে কোনো দেখতেই হবে না, বুঝতে পারলি তো কি বললাম, ডাইরেক্ট কথা বলবো, ডাইরেক্ট, এটা হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। তারপর বলেছে কি 4 নম্বর বলছে সোর্স অফ ইনফরমেশন ক্যান নট বি নো, ঠিক আছে, তো বলছে এনি পার্সন ক্যান কমিউনিকেট উইথ এনি ওয়ান। তো বলছে মানে তোর এখানে কিছু অর্গানাইজেশন যে সমস্ত পার্সনরা আছে না, ঠিক আছে, ওরা কি করতে পারে, ওরা কমিউনিকেট করতে পারে, যে কোনো লোকের সঙ্গে কমিউনিকেট করতে পারে, যে কোনো লোকের সঙ্গে কমিউনিকেট করতে পারে, এটা হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। 5 নম্বর পয়েন্ট কি বলেছে, এক্সিস্টেন্স ডিপেন্ড অন ফর্মাল অর্গানাইজেশন, হ্যাঁ, এর এক্সিস্টেন্স কে বাংলায় বলা হয় অস্তিত্ব, অস্তিত্ব, ঠিক আছে, তো তাহলে এই অর্গানাইজেশন অস্তিত্ব কিসের উপর ডিপেন্ড করে, ফর্মালের উপর। যদি তোর ফর্মাল অর্গানাইজেশন না থাকে তাহলে ইনফর্মাল হবে না, ফর্মাল না থাকলে ইনফর্মাল হবে না। ফর্মাল অর্গানাইজেশনে বলছে এক্সিস্টেন্স মানে ইনফর্মাল অর্গানাইজেশনের অস্তিত্ব কিসের উপর ডিপেন্ড করে, ফর্মাল অর্গানাইজেশনের। কিছু অ্যাডভান্টেজ পড়ি, কি কি বলেছে, বলছে ফাস্ট কমিউনিকেশন, ফাস্ট অ্যাডভান্টেজ বলছে ফাস্ট কমিউনিকেশন। আগেরটাই কমিউনিকেশন ফাস্ট হচ্ছিল না, ভাব, ডিএইচ কে খবর পাঠাচ্ছিল, কত দেরি হয়ে যাচ্ছিল খবর পাঠাতে, তাহলে তাড়াতাড়ি খবর পাঠানো যাবে। তো বলছে ডাজ নট ফলো স্ক্যালার চেন, এখানে স্ক্যালার চেন ফলোই করা হয় না, আরে স্ক্যালার চেন ফলো করা হয় না মানেই তো গ্যাং প্ল্যান, স্ক্যালার চেন ফলো করা হয় না মানেই তো গ্যাং প্ল্যান, যেটা গ্যাং প্ল্যান লিখতে বললাম, ডি ধর এইচ কে খবর পাঠাতে চায়, ডি প্রথমে সি কে জানালো, সি বি কে, বি এ কে, তারপর তো তারপর এ আবার কাকে জানাবে, ওখান দিয়ে এফ কে, এফ জি কে, জি এইচ, এটা তো স্ক্যালার চেন। কিন্তু ডি যদি এইচ কে ডাইরেক্ট খবর পাঠিয়ে দেয়, ওটাকে বলে গ্যাং, ওটাই তো লিখেছি গ্যাং প্ল্যান, এটাই তো লিখলি গ্যাং প্ল্যান, ওটা কি বলে গ্যাং প্ল্যান। তাহলে ডি যদি এইচ কে কোনো খবর পাঠাতে চায়, তাহলে ও কোনো স্ক্যালার চেন খবর, ও কোনো স্ক্যালার চেন ফলোই করবে না, তো বলছে ডাজ নট ফলো স্ক্যালার চেন। আর এনি পার্সন ক্যান কমিউনিকেট উইথ এনিওয়ান, এক্ষেত্রে যে কোনো পার্সন কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারে, কোনো বাধাই নেই, তো রেস্ট্রিকশন নেই। 2 নম্বর ফুলফিল সোশ্যাল নিড, এক্ষেত্রে তো যে সোশ্যাল নিড আছে সেগুলো পুরো ফুলফিল হবে, মানে এখানে সাইকোলজিক্যাল আর সোশ্যাল নিডের উপর পুরোপুরি গুরুত্ব দেয়, ইম্পর্টেন্স দেয়, ঠিক আছে। দিস মোটিভেট, এক্ষেত্রে যদি তুই ভাব একটা অর্গানাইজেশনে যদি এমপ্লয়ীদের সাইকোলজিক্যাল সোশ্যাল নিড এইগুলোর উপর যদি গুরুত্ব দেয়, তাহলে এমপ্লয়িরা কি হবে, ও আরো ওরা মোটিভেট হবে, ওরা মোটিভেট হবে। 3 নম্বর পয়েন্ট বলছে কারেক্ট ফিডব্যাক, বলছে টপ লেভেল ম্যানেজার ক্যান নো রিয়াল ফিডব্যাক অফ এমপ্লয়ি অন ভেরিয়াস প্ল্যান অ্যান্ড পলিসি। তাহলে টপ লেভেল ম্যানেজাররা ওরা ভালো করে জানে, টপ লেভেল ম্যানেজাররা ক্যান নো রিয়াল ফিডব্যাক অফ এমপ্লয়ি, মানে যে কোম্পানির ভেতর অর্গানাইজেশনের যে সমস্ত প্ল্যান আর পলিসির ব্যাপারে এমপ্লয়ীদের থেকে রিয়াল ফিডব্যাক সম্পর্কে জানতে পারে টপ লেভেল ম্যানেজাররা জানতে পারে রিয়াল ফিডব্যাকটা জানতে। এই ছিল হচ্ছে অ্যাডভান্টেজ, ছোট ছোট করে পড়ছি। এবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি বলেছে ইনফর্মাল অর্গানাইজেশনে। তাহলে দেখ, তুই এটা মাথায় রাখবি, কোনো একটা জিনিসের যদি অ্যাডভান্টেজ থাকে তার তো ডিসঅ্যাডভান্টেজ বেরোবেই বেরোবে, এর ডিসঅ্যাডভান্টেজ আছে। তুই শুনে কত ভালো লাগলো না, ইনফর্মাল কত ভালো জিনিস, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। দেখ কি আছে, প্রথম স্প্রেড রিউমার, রিউমার মানে বুঝিস, রিউমারকে বাংলায় কি বলে জানিস, গুজব, গুজব ছড়িয়ে পড়ে, কোনো একটা কিছু একটা ধর কিচ্ছু একটা ধর একটা আওয়াজ হলো, কোথায় ছড়িয়ে গেল, ধর না একটা কোনো একটা ঘটনা ঘটলো, পুরো সবার কাছে চলে গেল, কিন্তু ফর্মাল এটা হয় না, রিউমার ছড়াই না, ওই 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 সীমিত ওই লোকের মধ্যেই থাকবে, ছড়াবে না, বা ওর ওপর লেভেল কেউ জানাবে, তার বেশি কাউকে জানাবে। তো এখানে রিউমারটা স্প্রেড হয়, ইনফর্মাল স্ট্রাকচার স্প্রেড রিউমার, বা বলতে ইনফর্মাল অর্গানাইজেশন রিউমার স্প্রেড করে দেয়, মানে ছড়িয়ে দেয়, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, রিউমার ছড়িয়ে দেওয়া, হুইচ মে মিসলিড দ্য এমপ্লয়ি, যেটা কিনা এমপ্লয়ীদের মিসলিড করে, মানে ভুল পথে পরিচালনা করে,
ভুল পথে পরিচালনা করে। ঘটেছে ছোট্ট একটা ঘটনা ঘটেছে, এটাই কত বড় হয়ে যায়। দেখিস তোরা তো দেখি বন্ধু ছোট্ট একটা কথা বলেছিস, কোনো একটা বন্ধুকে একটা বিশ্বাস করে কোনো একটা কথা বলেছিস, ওটা দেখি পুরো সারা স্কুল জেনে গেল। বুঝতে পারলি একটা ছোট্ট এটাকে রিউমার বলে, রিউমার। তো বুঝিস তো? তো নো সিস্টেমেটিক ওয়ার্কিং, কোনো সিস্টেমেটিক হইতে কাজই হবে না, কিন্তু ফর্মালে পুরো সিস্টেমেটিক হতে এইভাবে কাজ করতে বলে দিয়েছে। এখানে কোনো সিস্টেমেটিক ওয়ার্কিং, কোনো সিস্টেমেটিক কাজ হবে না। বলছে ডাজ নট ফর্ম আ স্ট্রাকচার ফর স্মুথ ফাংশনিং, মানে কোনো স্মুথলি ফাংশন হবে না। তারপর যে মে ব্রিং নেগেটিভ রেজাল্ট, এক্ষেত্রে নেগেটিভ ইনফর্মাল অর্গানাইজেশন নেগেটিভ রেজাল্ট আসবে। স্যার কিভাবে নেগেটিভ রেজাল্ট আসতে পারে? বলছে ইফ ইনফর্মাল অর্গানাইজেশন অপোজ প্ল্যান অর চেঞ্জেস, মানে ইনফর্মাল অর্গানাইজেশন যদি প্ল্যানটা যদি চেঞ্জ করার চেষ্টা করে, তাহলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট দেম। যদি ইনফর্মাল অর্গানাইজেশন যদি কোনো প্ল্যানটা চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করে না, যদি চেঞ্জ করে তখন ভেরি ডিফিকাল্ট সেটাকে ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। লাস্ট ওয়ান বলেছে 4 নম্বর পয়েন্ট, বলছে কি মোর ইম্পর্টেন্স টু স্যাটিসফ্যাকশন অফ ইন্ডিভিজুয়াল, এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালদের স্যাটিসফ্যাকশনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। যে এমপ্লয়িরা থাকে ওরা কি করে ভালো হবে, ওদের কি করে স্যাটিসফাইড হবে, সেই সবে গুরুত্ব দেওয়া হয়। আর যখনই সেই সবে গুরুত্ব দেওয়া হয়, তাহলে অর্গানাইজেশনের যে ইন্টারেস্ট আছে সেটার প্রতি তো গুরুত্বই থাকে, সেটার প্রতি তো কোনো কাজই হচ্ছে না। ওরা ইন্ডিভিজুয়ালের স্যাটিসফ্যাকশনের উপর গুরুত্ব দিচ্ছে, অর্গানাইজেশনের যে মেইন ইন্টারেস্ট ওখানে আর গুরুত্ব দেওয়া হচ্ছে। লাস্ট কোশ্চেন করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু, হ্যাঁ। ডিফারেন্স বিটুইন ফর্মাল অর্গানাইজেশন আর ইনফর্মাল, মানে ফর্মাল সম্পর্কে তো আইডিয়া হয়ে গেছে, কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল আইডিয়া হয়ে গেছে। তাহলে তুই নিশ্চয়ই এবার লেখা যাবে ডিফারেন্স গুলো। দেখ ডিফারেন্স তোকে 4 নাম্বার দেবে, তোকে 4টে পয়েন্ট লিখতেই হবে। প্রথম পয়েন্ট আমি বারবার সবাইকে একটা কথা বলি, রেফারেন্স বইতে থাকুক বা না থাকুক, আমি নোট দিই সেখানে থাকুক বা থাকবে, নোটে আছে সবার প্রথম ডেফিনেশন, ওই ডেফিনেশন লিখতে পারলে এক নাম, সবার প্রথম ডেফিনেশন, প্রথমে লিখবি ফর্মাল অর্গানাইজেশন কাকে বলে, তারপর লিখবি ইনফর্মাল কাকে বলে, ওটা লিখে দিবি। সবার প্রথম ডেফিনেশন তোকে লিখতেই হবে। তারপরে তুই আস্তে আস্তে তুই তারপর যা খুশি লিখ, যা খুশি পয়েন্ট গুলো লিখ। এখানে প্রথম পয়েন্টকে দেখ, আমি ডিফারেন্স অনেকগুলো দিয়েছি, কেন দিয়েছি, এত ইচ্ছা করে এতগুলো পয়েন্ট দিয়েছি। আরে ভাই এখানে 4টে পয়েন্ট তো মনে পড়বে। ফর্মেশন, তাহলে ফর্মাল অর্গানাইজেশন যে ফর্ম করা হয়, কারা ফর্ম করে? কি বলেছিলাম, ম্যানেজার। ফর্মাল অর্গান কারা ফর্ম করে? ম্যানেজাররা ফর্ম করে। তাকে লিখেছে ফর্ম ইন্টেনশনালি বাই ম্যানেজার, প্রথমেই বলেছিলাম ফর্ম ইন্টেনশনালি বাই ম্যানেজার ফর্ম করে। আর ইনফর্মাল কারা ফর্ম করে? এমপ্লয়িরা ফর্ম করে। বলছি ক্রিয়েটেড অটোমেটিক্যালি, আগে লিখে বলেছিলাম অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হবে উইদাউট প্ল্যানিং, কোনো প্ল্যানিং ছাড়াই ক্রিয়েট হবে। কারা ক্রিয়েট করবে? এমপ্লয়ি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পারপাস। এই ফর্মাল অর্গানাইজেশনের মেইন পারপাসটা কি? যাতে কোম্পানির ভেতর বা অর্গানাইজেশনের যে গোলটা আছে সেটা অ্যাচিভ হয় এবং সিস্টেমেটিক ওয়েতে ওয়ার্কটা হয়। আর ইনফর্মালের অর্গানাইজেশনের মেইন পারপাসটা কি? টু গেট সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন। এই অর্গানাইজেশন কেন করা হয়, ক্রিয়েট করা হয় কেন? সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, টার্মগুলো মাথায় রাখবি, সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন। তুই যখন বাংলায় লিখবি এই টার্মটাকে লিখতে হবে, সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন এর জন্য। এটা কিন্তু সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য ইনফর্মাল অর্গানাইজেশন ক্রিয়েট করা হয় এবং সোশ্যাল নিডটাকে ফুলফিল করার জন্য। পয়েন্ট তোকে মাথায় রাখতে হবে। 3 নম্বর বিহেভিয়ার অফ এমপ্লয়ি। এমপ্লয়ি মানে কর্মচারী যারা আছে, কাজ যারা করে ইন্ডিভিজুয়াল, ওদের বিহেভিয়ার। তাহলে ওদের কেমন বিহেভিয়ার হবে, ওদের কেমন আচরণ হবে, ফর্মাল অর্গানাইজেশন কে ডিসাইড করে? ম্যানেজার ডিসাইড করে, ম্যানেজার ডিসাইড করবে। আর ইনফর্মাল অর্গানাইজেশনের বিহেভিয়ার, এমপ্লয়ীদের বিহেভিয়ার কেমন হবে? নো কন্ট্রোল অফ ম্যানেজমেন্ট। এখানে ম্যানেজমেন্ট কিছু বলতে পারবে তুমি এটা করো না ওটা করো, ম্যানেজমেন্টের কোনো কন্ট্রোলই নেই। ম্যানেজমেন্ট বলতে পারবে যে ইনফর্মাল অর্গানাইজেশন কোম্পানি চালু থাকে, ম্যানেজমেন্ট বলবে না তুমি সিনেমা দেখো না, তুমি ক্রিকেট খেলো না, তুমি গল্প করো, বলতে পারবে না। কোনো ম্যানেজার কোনো কন্ট্রোলই নেই, আর ম্যানেজার বললেও কথা শুনবে না। ঠিক আছে? তো ম্যানেজমেন্ট মে ইন্টারফিয়ার ইফ ব্রিংস নেগেটিভ। ম্যানেজার যদি এখানে যদি ইন্টারফিয়ার করে তাহলে খারাপ রেজাল্ট হয়, নেগেটিভ রেজাল্ট। স্ট্রাকচার ওয়েল, মানে ফর্মাল অর্গানাইজেশন কি হয়, একটা স্ট্রাকচারটা সুন্দর করে ডিফাইন করে, ওয়েল ডিফাইন স্ট্রাকচার। আর ওখানে কোন রকমের কোনো ওয়েল ডিফাইন স্ট্রাকচার হয় না ইনফর্মাল অর্গানাইজেশনে। ওয়েল ডিফাইন স্ট্রাকচার মানে সুপারিয়র আর সাবঅর্ডিনের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট হবে, আর এখানে সুপারিয়র সাবঅর্ডিনের মধ্যে কোনো রিলেশনই তৈরি হবে না। কমিউনিকেশন, অল ইনফরমেশন পাস থ্রু স্কেলার চেন। মানে ফর্মাল অর্গানাইজেশনে যত রকমের ইনফরমেশন পাস হবে, ইয়ে বললাম, একে বোঝালাম, ডি যদি এইচ কে খবর পাঠাতে যায়, ডি ডাইরেক্ট এইচ কে পাঠাতে পারবে, ডি ডাইরেক্ট এইচ কে পাঠাবে মানে ব্ল্যাকমেল। আর ডি যদি এইচ কে খবর পাঠাতে যায়, বিভিন্ন স্টেপ বাই স্টেপ আসতে হবে, ডি বি, ডি সি কে পাঠাবে, সি বি কে পাঠাবে, বি এ কে পাঠাবে, এ এফ কে পাঠাবে, এফ জি কে, এবং জি। এটা হচ্ছে স্কেলার চেন। তাহলে ফর্মাল অর্গানাইজেশনের স্কেলার চেন ফলো হবে।
কিন্তু ওখানে স্কেলার চেন ফলো হবে। তাই এখানে বলেছে অল ইনফরমেশন পাস থ্রু স্কেলার চেন, আর ইনফরমালে বলেছে নো ফিক্সড পাথ, কোনো ফিক্সড পাথ নেই। ঠিক আছে তো, এনি ওয়ান ক্যান কমিউনিকেট উইথ এনি ওয়ান। বুঝতে পারছিস কি সুন্দর সোজা ইজিলি লিখতে পারবি না? মানে তুই দেখ, আমি তো বললাম একবার দুবার পয়েন্ট বললি তুমি নিজে লিখে দেবো, কিচ্ছু নেই এখানে, খুব ইজি কোশ্চেন। কমিউনিকেশন, লিডারশিপ, লিডারশিপ কি বলছে? ডাইরেক্ট রিলেশন বিটুইন অথরিটি অ্যান্ড লিডারশিপ, মানে ফর্মাল অর্গানাইজেশন ডাইরেক্ট সম্পর্কে, প্রত্যক্ষ সম্পর্ক কাদের মধ্যে? অথরিটি, অথরিটি মানে কি? পাওয়ার, বলেছিলাম না অথরিটি, অথরিটি আর লিডারশিপের মধ্যে ডাইরেক্ট রিলেশন আছে, আর এখানে কোন রকমের অথরিটি আর লিডারশিপের মধ্যে কোন রকমের কোনো ডাইরেক্ট রিলেশন নেই। স্টেবিলিটি আর ডিউরেবিলিটি, স্টেবিলিটি বলছে মোর স্টেবল, মানে ফর্মাল অর্গানাইজেশনটা অনেক বেশি স্টেবল অ্যান্ড ডিউরেবল, অনেক বেশি স্টেবল, স্টেবল মানে জানিস অনেক দিন স্থায়ী হবে, স্টেবল অ্যান্ড ডিউরেবল। কিন্তু ইনফর্মাল অর্গানাইজেশন স্টেবলই নয়, এটা স্টে করবে না খুব বেশি, স্টেবল নয়, এটা স্টেবল ওটা স্টেবল নয়। তাহলে কি বলছে? এক্সিস্ট টিল সার্ভাইভাল অফ অর্গানাইজেশন, মানে ততদিন ফর্মাল অর্গানাইজেশন ততদিন পর্যন্ত এক্সিস্ট করবে যতদিন পর্যন্ত অর্গানাইজেশনটা সার্ভাইভ করতে পারবে, সার্ভাইভ করতে পারবে। এখানে মানে এমপ্লয়ি চেঞ্জ দেয়ার সোশ্যাল গ্রুপ হোয়েন এভার দে ডিজাইন, মানে ওদের হচ্ছে ধর একটা সাপোজ আমি তোকে বলছি, আমি এখন ক্লাস 12 এর ব্যাচ চলছে, তো 12 এর ব্যাচ শেষ হয়ে গেলে আমি আবার যখন ফার্স্ট সেমিস্টার নতুন একটা গ্রুপ ক্রিয়েট করি, তো ওদের যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, ওই উদ্দেশ্যটা ফুলফিল হয়ে গেলে গ্রুপটা চেঞ্জ করে দেবো, নতুন গ্রুপ ক্রিয়েট করে। এখানে বলেছে এমপ্লয়ি চেঞ্জ দেয়ার সোশ্যাল গ্রুপ, তাদের সোশ্যাল গ্রুপ চেঞ্জ করবে হোয়েন এভার দে ডিজাইন, তো ওদের যখন দরকার হবে কাজটা কমপ্লিট হবে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করে দেবে। তো রুলস এন্ড রেগুলেশন, তুই বল কোথায় রুলস এন্ড রেগুলেশন মানা হবে? কোথায় রুল মানা হবে? ফর্মালি তো রুল মানা হবে, ইনফর্মাল রুল মানা হবে? তো বলছি যে এমপ্লয়ি স্ট্রিক্টলি হ্যাভ টু ফলো দ্য রুলস এন্ড রেগুলেশন ফর্মাল অর্গানাইজেশন। ইনফর্মাল কি বলছে? নো রুল ফর মেম্বার অফ ইনফর্মাল অর্গানাইজেশন। তার মানে ওখানে ইনফর্মাল অর্গানাইজেশন সমস্ত মেম্বারের কোনো রকমের রুল মানতে হবে না। তারপরে ইন্টারডিপেন্ডেন্স, ঠিক আছে, এটা কি বলছে? ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার, এটা কি? এটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে বুঝিস তো কারোর উপর, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার, ইন্ডিপেন্ডেন্ট মানে কি পুরো স্বাধীন, ঠিক আছে তো। আর ওটা ডিপেন্ড অফ ফর্মাল, মানে এই ইনফর্মাল অর্গানাইজেশন কার উপর ডিপেন্ডেন্ট? ফর্মাল অর্গানাইজেশনের উপর ডিপেন্ডেন্ট, আমি আগেও বলেছিলাম। ফ্লো অফ অথরিটি, এখানে ফ্লো অফ অথরিটি টপ থেকে বটমে ফ্লো, টপ মানে টপ মানে বুঝিস উঁচু থেকে নিচে ফ্লো, আর এখানে ক্যান ফ্লো এনি ডিরেকশন, যে কোনো ডিরেকশন আসতে পারে। এই ছিল কোশ্চেন। আমি আজকে বেশি কোশ্চেন পড়ালাম না, আমি পড়ালাম ফর্মাল অর্গানাইজেশনের ডেফিনেশন, ফিচার্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইনফর্মালের ফিচার, ডেফিনেশন, ফিচার্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এন্ড লাস্ট ওয়ান কি পড়ালাম? ডিফারেন্স, দুটো ডিফারেন্স, ব্যাস পড়ালাম। আরো বাকি আছে, অনেক আরো 2 দিন লাগে।